কথাটা বলে প্লেটে সুন্দর করে খাবার গুছিয়ে রাজ্যের সামনে পরিবেশন করলো যুবরাজ। যুবরাজকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে রাজ্য। এ তো কোনো সাধারণ ছেলে নয়, পুরো প্যাকেজ। খাবার সামনে পেয়ে স্পুন রেডি করতে করতে যুবরাজের উদ্দেশ্যে রাজ্য বলল। আপনিও বসুন। যুবরাজ নিজের প্লেটে খাবার বাড়তে বাড়তে বলে উঠল। বৃষ্টির দিনে চামচ রেখে হাত দিয়ে আচার আর খিচুড়ি মাখিয়ে মাখিয়ে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। নিজের উত্তেজনা এবার আর ধরে রাখতে পারল না রাজ্য। মুখে খাবারের লোকমা তুলতে তুলতে মুচকি হেসে বলে উঠল। আপনাকে যে বিয়ে করবে সে অনেক লাকি। খাবার চিবোতে চিবোতে যুবরাজ বলে উঠল। তাহলে সেই লাকি পারসন আপনি নিজেই হয়ে যান ম্যাডাম। মুখে তোলা খাবারগুলো গট করে রাজ্যের গলায় আটকে গেল। মুহূর্তেই চোখ লাল হয়ে কাশি এসে অবস্থা বিগড়ে গেল। রাজ্যের এহেন দশা দেখে ঝটপট পানি এগিয়ে দিয়ে মাথায় চাপড় দিল যুবরাজ। তুমি সবকিছুতেই বড্ড আনাড়ি রাজ্য। তোমাকে মনে হয় তাড়াহুড়ো করার জন্য সবসময় দুই পাশ থেকে দুই শয়তান গোততে থাকে, তাই না? পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে ফ্যাসফ্যাসে কণ্ঠে রাজ্য বলে উঠল। আমার দুপাশের দুই শয়তানের চেয়েও আপনি বেশি মারাত্মক। আপনি আপাতত আমায় গুতানো বন্ধ করুন। আমার তো শিং নেই, তাহলে কিভাবে গুঁতো দিলাম তোমাকে? আমি কি না খেয়ে উঠে যাব? না প্লিজ, রাগ করো না। মুখে স্টেপ মেরেছি, আর কিচ্ছুটি বলবো না। কথাখানা বলেই মুখে হাওয়ার টেপ মারার মতো ভং করল যুবরাজ। এটা দেখে রাজ্য ফিক করে হেসে দিল। এক মনে খেতে খেতে যুবরাজ খুক করে কেসে উঠল। আপনার আবার কি হলো, এভাবে কাশছেন কেন? একটা কথা বারবার গলায় এসে খুব বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে। বারবার পেটে ঢুকানোর চেষ্টা করছি, কিন্তু পেটে থাকতেই চাইছে না। খুবই করুণ স্বরে কথাটা বলে আবারও কাশতে লাগলো যুবরাজ। খাবার খেতে খেতে রাজ্য শুধালো। কোনো কথা পেটে থাকছে না? তোমার হাসি সুন্দর, হাসলে তোমাকে বউ বউ লাগে। যুবরাজের এহেন কথায় লজ্জায় রাজ্য মাথা নিচু করে খাবার খাওয়ায় মনোনিবেশ করলো, কিন্তু খাবার যেন গলা দিয়ে নামছেই না। দুই কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে যেন। বহু কষ্টে সবগুলো খাবার শেষ করে উঠে দাঁড়ালো রাজ্য। খাবার অনেক মজা হয়েছে। আপনার অনেক গুণ আছে যুবরাজ শাহীর। আমার আরো অনেক কিছু আছে, সময় এলে দেখাবো। কথাটা বলে দুজনার প্লেট দুটো নিয়ে হনহন করে কিচেনে চলে গেল যুবরাজ। মেয়েটার সামনে থাকলেই বিপদ। কোনোটারই কোনোটারই কন্ট্রোল থাকে না, না আমার না ছোট ভীমের। রেজওয়ান চৌধুরী ড্রয়িং রুমে বসে আছে শেহরাম। গতকাল রাত থেকে এখন পর্যন্ত রাজ্যের ফোনে সে শখানেক ফোন দিয়েছে। না মেয়েটি ফোন তুলছে না ফোন ব্যাক করছে। বিষয়টা শেহরামকে খুবই হার্ট করেছে। কি ব্যাপার? কে আপনি? ভারী কি গলায় কথাটা বলে চশমার উপর দিয়ে শেহরামের দিকে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। রেজওয়ান চৌধুরীকে দেখতে পেয়ে চটপট উঠে দাঁড়ালো শেহরাম। বিনয়ের সাথে সালাম দিয়ে বলে উঠল। আঙ্কেল, আমি শেরহাম ফায়াজ, আপনার বন্ধু সুবহান শেখের ছেলে আমি। শেহরামকে দেখে খুশিতে হো হো করে হেসে উঠলেন রেজওয়ান চৌধুরী। শেহরামের কাঁধে চাপড় মেরে বলে উঠল। আরে বেটা, আগে বলবে না তুমি সুবহানের ছেলে? তা বাবা কি মনে করে এই সময় এলে? রেজওয়ান চৌধুরীর এমন প্রশ্নে কিছুটা থতমত খেল শেহরাম। আব- আসলে আঙ্কেল, রাজু কাল থেকে ফোন তুলছে না, তাই ভাবলাম কিছু হলো কিনা। রেজওয়ান চৌধুরী শেহরামের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর তনুজার নাম ধরে হাঁক ছাড়লেন। তোমার মেয়েকে ডেকে আনো। ফোন কেন তুলছে না? আমিও এর জবাব চাইব। তনুজা এবার একটু ইতস্তত করে উঠলেন। দুই হাত সমানে কচলে অপরাধীর ন্যায় বলে উঠলেন। আসলে ও ঘরে নেই, ফোনটা রুমে ফেলে গেছে। ঘরে নেই মানে? ছুটির দিনে এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছে সে? তেজি কণ্ঠে প্রশ্ন করে তনুজার দিকে উত্তরের আশায় নাক ফুলিয়ে তাকিয়ে রইলেন ভদ্রলোক। হয়তো কোনো কেস ইনভেস্টিগেশনের জন্য গিয়েছে। কথাটা বলে দ্রুত রান্নাঘরে চলে গেলেন তনুজা চৌধুরী। তিনি গত রাতে রাজ্যকে বাড়ি থেকে ওয়াল টপকে যেতে দেখেছেন। মেয়ের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। মেয়ে কোনো কেলেঙ্কারিতে নেই, এটা তিনি শতভাগ নিশ্চিত। রেজওয়ান চৌধুরী এই বিষয়টা জানলে অযথা হাল্লা মাচাবে, তাই পুরো ঘটনায় তিনি রাত থেকে চেপে গিয়েছেন। রেজওয়ান চৌধুরী দ্বিতীয় দফায় হাঁক ছেড়ে উঠলেন। কি গো, ছেলেটা এলো, কিছু খাবার টাবার দাও। শেহরাম হঠাৎই উঠে দাঁড়ালো। আঙ্কেল, আজ আমি আসি, পরে অন্য একদিন আসবো। আমার জরুরি কিছু কাজ পড়ে গেছে। সে কি, মাত্রই তো এলে? না আঙ্কেল, আজ যাই।
রেজওয়ান চৌধুরীর বাড়িতে আর এক মুহূর্ত দাঁড়ালো না শেহরাম। তার অনেক কাজ জমে আছে এই শহরে, সবগুলো একটা একটা করে খালাস করতে হবে। প্রথমে নিজের ঝুড়িতে রাজ্যকে তোলা চায়, এরপর যুবরাজের মাংসের কিমা দিয়ে বার্গার। সারাদিনের মেঘমেদুর আর বৃষ্টির অবসানের পর ধরণীতে কুচকুচে আলো আধার ঘনিয়ে এসেছে সবে। আজ আকাশে রূপালী চাঁদটা ওঠেনি। যুবরাজের জনমানব শূন্য ঘরটি রাজ্যের কাছে ডুম ঘরের মতো ঠেকছে। কোনো মানুষ নেই, শুধু একটা ছোট কুকুর আর ধবধবে সাদা রঙের মোটা একটা পার্সিয়ান বিড়াল। কুকুরটি যতবার রাজ্যকে দেখছে ততবারই দাঁত খেঁচিয়ে ঘেউ ঘেউ করে উঠছে। সারাদিন বহু কষ্টে একা একা এই বিশাল ফ্ল্যাটে দিন পার করেছে রাজ্য, এবার আর এক মুহূর্ত দেরি করবে না সে। কিন্তু একটা জিনিস রাজ্যকে খুব ভাবাচ্ছে। সকালে ডাইনিং টেবিলে যুবরাজকে তার কাছে প্রাণোচ্ছল আর মিশুক প্রকৃতির একটা ছেলে মনে হয়েছে, কিন্তু হঠাৎই ছেলেটা রুমে গিয়ে দরজা আটকেছে সারাদিনের জন্যে। একবারের জন্যেও বের হয়নি। এটা রাজ্যকে খুব কষ্ট দিয়েছে। সারাটা দিন সে যুবরাজের বেডরুমে শুয়ে বসে দিন কাটিয়েছে। শুয়ে বসে বললে ভুল হবে, সারা রুমে কুটকুট করে এটা সেটা পর্যবেক্ষণ করেছে। মনে মনে নিজেকে সান্ত্বনা দিল রাজ্য। হয়তো মন টন খারাপ হয়েছে, মা বাবাকে মিস করছি হয়তো। হঠাৎই নিজের বাড়ির কথা মনে পড়তে ঝট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো রাজ্য। গত রাত থেকে সে উধাও। এত করে নিশ্চয়ই বাবা মা আমার রুমে হাজার বার আমায় খুঁজেছে। আর অ্যানি, অ্যানি যদি বাড়িতে গিয়ে আমায় খোঁজে তখন তখন তো বাবা আগুনে কেরোসিন ঢালার মতো করে জ্বলে উঠবে। নিজের বাবার রাগী রাগী মুখটা মনে পড়তেই নিজের পোশাক টেনে ঠিক করে চুলগুলো ভালো করে বেঁধে যুবরাজের কক্ষের দিকে ধীর পায়ে হেঁটে চলল রাজ্য। দরজা ভিতর থেকে বন্ধ করা। রাজ্য দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে দরজায় মৃদু নক করলো। কিয়ৎক্ষণ বাদে ভেতর থেকে উত্তর এলো। এসো। দরজায় নখ ঘুরিয়ে রাজ্য যুবরাজের কক্ষে প্রবেশ করতে সিগারেটের উটকো গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কোনো মতে নিজের নাক চেপে ধরে গন্ধ রোধ করলো রাজ্য। এভাবে আলো নিভিয়ে বসে বসে সিগারেট ফুঁকছেন কেন? আমার ঘর, আমার ইচ্ছে। গমগমে কণ্ঠে কথাটা বলে যুবরাজ আবারও নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত হলো। কক্ষটি এতটাই অন্ধকার যে যুবরাজের সিগারেটের আগুনের লাল রঙা স্ফুলিঙ্গ ছাড়া আর কিচ্ছুটি দেখা যাচ্ছে না। দ্রুত বিড়ি ফুঁকে অ্যাস্ট্রেতে অর্ধ খাওয়া সিগারেট ঠেসে ধরে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর পুরো রুম আলোকিত করে রাজ্যের উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুড়ল। এখানে এসেছো কেন? যুবরাজের এমন প্রশ্নে রাজ্য কিছুটা লজ্জিত হলো। কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল। আসলে আমি চলে যাব এখন, তাই মনে হলো আপনাকে বলে যাওয়া উচিত। কিন্তু মনে হচ্ছে আপনি বিরক্ত হয়েছেন। অসময়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। কথাটা বলে রাজ্য পিছনে ফিরে প্রস্থান করার জন্য পা বাড়ালো। পেছন থেকে যুবরাজ বজ্র কণ্ঠে ডেকে উঠল। রাজ্য, তুমি কি জন্য গত রাতে আমার বাসায় এসেছিলে? যুবরাজের এমন ভয়ানক কণ্ঠে থরথর করে কেঁপে উঠল রাজ্য। চোখের কোণে সামান্য অভিমানের জলও জমল বটে। এই যুবরাজ আর সকালের যুবরাজ দুজন যেন আলাদা ব্যক্তি। এই যুবরাজকে খুব খুব অপরিচিত, ভয়ঙ্কর ঠেকছে রাজ্যের কাছে। কি হলো? প্রশ্ন শুনতে পাওনি? দ্বিতীয়বার হুঙ্কার ছাড়ল যুবরাজ। রাজ্য নিজের চোখের কোণে জমে থাকা জল আঙ্গুল দিয়ে মুছে শুকিয়ে যাওয়া রুক্ষ কণ্ঠ ফাঁকা ঢোক গিলে ভেজানোর চেষ্টা করলো। আমি ইচ্ছে করে এখানে আসিনি, বেঞ্জির রাশমির বাড়ি ভেবে ঢুকে পড়েছি। আম সরি। বহু কষ্টে কথাটা বলে রাজ্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। যুবরাজের সামনে থেকে দৌড়ে এসে মেন গেটের দরজা খুলতে খুলতে উড্ডয়ন হলো। হঠাৎই পেছন থেকে যুবরাজ বলে উঠল। এখান দিয়ে যেতে পারবে না তুমি। কথাটা বলেই রাজ্যের ব্যান্ডেজ করা হাতে চেপে ধরে টেনে হিচড়ে একটা কক্ষে নিয়ে দাঁড় করালো রাজ্যকে। যুবরাজের হিংস্রতা দেখে মুখের ভাষা যেন হারিয়ে ফেলছে রাজ্য। কক্ষটির বিশালাকার দরজা খুলে যুবরাজ আঙ্গুলি নির্দেশ করলো। এখান থেকে ঝুলে ঝুলে নামবে, আর যদি নামতে গিয়ে পড়ে যাও তাহলে একদম ড্রেনে চলে যাবে। কোনো ঝামেলা হবে না। কথাটা বলেই যুবরাজ হনহন করে ধরাস করে রুমে দরজা লাগিয়ে চলে গেল। দরজার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকে আহত কণ্ঠে রাজ্য বলল। আপনি খুব খারাপ। জনমানব শূন্য একটা বারে মদ খেয়ে নেশায় চুর হয়ে টেবিলের উপর হয়ে আবল তাবল বকছে মোকাদ্দেস নামের এক লোক। বয়স তার 50-এর ঊর্ধ্বে। তিন কুলে কেউ না থাকায় মোকাদ্দেসের বাড়ি ফেরার কোনো তাড়া নেই। হঠাৎই অদ্ভুত এক শব্দ মোকাদ্দেসের কর্ণ কুহরে প্রবেশ করলো। নেশায় মশগুল মোকাদ্দেস সেটা আমলে না নিয়ে চোখ বুজে ওভাবে পড়ে রইল। শব্দটির মাত্রা ধীরে ধীরে বাড়তে লাগলো। এবার বেশ বিরক্ত হলো মোকাদ্দেস। কোনো মতে মাথা তুলে শব্দের উৎসের দিকে নজর দিল। সেই মোকাদ্দেস এতটাই নেশা করেছে যে এক হাত দূরত্বের জিনিস সে পরিষ্কার দেখতে পাচ্ছে না। তবুও দুই হাতে চোখ কচলে বোঝার চেষ্টা করলো।
কে শব্দ করছে? সামনে দাঁড়ানো মৃত্যুদূত তুল্য মানুষটিকে দেখে মোকাদ্দেসের সকল নেশা সেকেন্ডের ব্যবধানে কেটে গেল। সামনে দাঁড়ানো লম্বা চওড়া শক্তপোক্ত মানুষটির হাতে বিশালাকার এক হ্যামার। মেঝের সাথে ঘষে ঘষে টেনে নিয়ে আসার কারণে সেই হ্যামার থেকে এমন বিকট শব্দ আসছে। টেবিলে ভর দিয়ে বিস্ফোরিত চোখে দাঁড়িয়ে গেল মোকাদ্দেস। সামনে দাঁড়ানো আগন্তুককে দেখে মোকাদ্দেসের হৃৎপিণ্ড ও বুকের খাঁচা ভেদ করে বেরিয়ে আসার উপক্রম হলো। পানি পিপাসায় বুকের ছাতি পর্যন্ত খাঁখা করে উঠল। হাতের কাছে উল্টে পড়ে থাকা মদের খালি বোতল টেবিলে বাড়ি দিতেই ঝনঝন শব্দে চারিপাশ আলোড়িত হলো। সেই শব্দে মোকাদ্দেস নিজেই ভয় কেঁপে উঠল। রাতের সকল নিস্তব্ধতা ভেদ করে আগন্তুক বিদঘুটে শব্দ করে হেসে উঠল। এই হাসির মানে মোকাদ্দেস জানে, কিন্তু কিছুতেই দুদিনের ছোকরার সামনে দুর্বল হবে না মোকাদ্দেস। দরকার পড়লে নিজে মরার আগেই মদের ভাঙা বোতলের টুকরো এই জানোয়ারের বুকে গেঁথে দিয়ে তবে সে মরবে। মনে মনে আমাকে কিভাবে মারবি সেটা ভেবে ফেলেছিস তবে নাকি? গমগমে ভয়ঙ্কর কণ্ঠে প্রশ্নখানা করে সিংহের মতো মোকাদ্দেসের দিকে তাকিয়ে রইল আগন্তুক। সেই দৃষ্টি দেখে ভয়ে অন্তরাত্মা লাফিয়ে উঠল মোকাদ্দেসের, তবুও উপরে মোকাদ্দেস শক্ত রইল। আগন্তুক হাতুড়ি মেঝেতে সামান্য ঠুকঠুক করতে করতে মোকাদ্দেসের দিকে দৃষ্টি দিল। এই হাতুড়ি দিয়ে তোর মাথায় একটা বাড়ি দিলে কি হবে জানিস? তোর মগজ গলে ছিটকে ঢাকা শহর পার হয়ে অন্য বিভাগে চলে যাবে। কিন্তু তোর মগজ আমি এভাবে নষ্ট হতে দেব না। তোর মগজ আমি নিজে নিজে ভেজে খাবো। আগন্তুকের মুখে এমন বীভৎস কথা শুনে পেট গুলিয়ে উঠল মোকাদ্দেসের। মুহূর্তে বমির উদ্রেক হলো। আটকাতে না পেরে সেখানেই বমি করে দিল মোকাদ্দেস। এটা দেখে আগন্তুক হো হো শব্দ তুলে হেসে উঠল। তোর কলিজা চোখ সব আমি তুলে নেব মোকাদ্দেস। জীবনে অনেক ভুগিয়েছিস আমাকে, এবার আমাকে একটু শান্তি দে, তুইও শান্তিতে থাক। আগন্তুক তার লম্বা থাবাযুক্ত হাত দিয়ে মোকাদ্দেসের গলা চিপে ধরতে মোকাদ্দেস তার হাতে থাকা কাচের ভাঙা বোতলের টুকরো দিয়ে আগন্তুকের শরীরে আঘাত করলো। সহসায় ঝরঝর করে রক্ত ঝরল তার শরীর থেকে। সেই রক্তের দিকে তাকিয়ে শ্লেষ আসলো আগন্তুক। তোর প্রতি আমি অনেক খুশি হলাম মোকাদ্দেস। তুই মরার আগেও বাঁচার চেষ্টা করেছিস। এমন কাউকে খুন করার মজাই আলাদা। যারা মুহূর্তেই ধরাশয়ী হয়ে যায় তাদের আমার পছন্দ না। এই যে তুই আমাকে আঘাত করে চরম পর্যায়ে কন্ট্রোললেস রাগটা তুলে দিলি, এখন তোকে বীভৎসভাবে মারতে আমার কোনো অনুশোচনা হবে না। এবার মোকাদ্দেস তার শরীরের সকল শক্তি খুইয়ে ফেলল। হাঁটু মুড়ে দুই হাত জোর করে কেঁদে উঠল মোকাদ্দেস। আমাকে মারবেন না সাহেব, আমাকে ছেড়ে দিন। আমি ভুল করে ফেলেছি। আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব। শেষবারের মতন ক্ষমা করে দিন। মোকাদ্দেসের কান্নায় আকাশ বাতাস ভারী হলো, কিন্তু সেই কান্না হাওয়ায় মিলিয়ে আবারও পরিবেশ নিস্তব্ধ হলো। তোকে না মারলে আমি ঘুমাতে পারবো না রে মোকাদ্দেস। খুনের নেশা বড্ড খারাপ। এক একজনের এক এক রকম নেশা থাকে জানিস তো নাকি? আমার নেশা হচ্ছে খুনের নেশা। তুই মরে যা মোকাদ্দেস, না হলে আমি নিজেই মরে যাব। আগন্তুক তার হাতের ভারী হ্যামার দিয়ে মোকাদ্দেসের চিবুক বরাবর আঘাত করতেই গগনবিদারী এক চিৎকার দিয়ে উঠল মোকাদ্দেস। কিন্তু ও কিটকিটিয়ে হেসে উঠল আগন্তুক। তার সারা শরীর মোকাদ্দেসের রক্তে রঞ্জিত। এটাই তো সে চেয়েছিল। রক্তের স্বাদের চাইতে বড় স্বাদ আর কি আছে এই নশ্বর ধরণীতে? মোকাদ্দেস এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে আঘাত করার সাথে সাথে। অত ভারী বস্তুর আঘাত মধ্যবয়স্ক একজন মানুষ কিভাবে সহ্য করবে? মোকাদ্দেসের চেহারা পুরোটাই থেতলে গিয়েছে। চেহারা দেখে কিছুতেই বোঝা যাচ্ছে না এই লোকের সঠিক পরিচয় কি। এমন বীভৎস চেহারা যে কেউ দেখলে ভয়ে জ্ঞান হারাবে, কিন্তু আগন্তুক খুব মনোযোগ দিয়ে দেখছে। চেহারা তৃপ্তির হাসি হেসে যাচ্ছে সমানে। এক হাতে হ্যামার, অন্য হাতে মোকাদ্দেসের পা টেনে টেনে আগন্তুক তার গাড়ির দিকে অগ্রসর হলো। এবার লাশটির সকল অর্গানগুলো খুলে নিলেই কাজ শেষ। চারিদিকে মিষ্টি মধুর ফজরের আজান হচ্ছে। একটু পরে রাতের কালিমা দূর হয়ে ভোরের আলো ফুটবে। সারা রাত দুই চোখের পাতা এক করেনি রাজ্য। যুবরাজের এমন রুক্ষ বিহেভ কোনোভাবেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে। কিছু তো একটা আছে, তবে এই কিছুটা কি সেটা জানতেই হবে আমায়। ঝটপট বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজে দাঁড়িয়ে গেল রাজ্য। নামাজ শেষ করে ল্যাপটপে গুরুত্বপূর্ণ কিছু কাজ সারতে সারতে 7টার উপর বেজে গেল। ঘড়িতে সময় দেখে দ্রুত ওয়াশরুমে চলে গেল রাজ্য। গোসল সেরে নিজের ইউনিফর্ম পরে ড্রয়িং রুমে আসতেই রেজওয়ান চৌধুরী কর্কশ কণ্ঠে বলে উঠল, আজকাল কাজের খুব চাপ মনে হচ্ছে। রাতে দিনে মিলিয়েও বাসায় থাকার ফুরসত পাচ্ছ না? রাজ্য জানে তার বাবার এমন আচরণের মানে কি। রাতে ফিরে শেহরামের মেসেজ দেখে সে সবকিছু বুঝে গিয়েছে। ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি করছে বলে মনে হচ্ছে রাজ্যের কাছে।
রেজওয়ান চৌধুরীর কথাকে পাত্তা না দিয়ে একটা চেয়ার টেনে খাবার টেবিলে বসে পড়ল রাজ্য। মা দ্রুত খাবার দাও তো, অফিসে লেট হয়ে যাচ্ছে। এদিকে আমি যে একটা প্রশ্ন করেছি সেটার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছো না নাকি? চড়া মেজাজ দেখে কথাটা বলে রক্তচক্ষু নিয়ে রাজ্যের পানে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। খাওয়া বন্ধ করে প্লেটে পরোটাটা ছুঁড়ে ফেলে রাজ্য কিছুটা উত্তেজিত হয়ে বলে উঠল, চাকরিটা ছেড়ে দিই বাবা, কি বলো? আজ নতুন আমাকে বাড়ি থেকে হুটহাট বেরিয়ে যেতে দেখছো? সারাদিন রাত এত কাজের প্রেসারে থাকি, তার মধ্যে বাসায় এলে একের পর এক তোমার হাজার খানেক প্রশ্ন, এগুলো জাস্ট আর নিতে পারছি না আমি। প্লেটে পরোটা রেখেই হাতছাড়া দিয়ে শব্দ করে চেয়ার টেনে উঠে গেল রাজ্য। তনুজা বুকে দীর্ঘশ্বাস লুকিয়ে ঝুটা প্লেট টেবিল থেকে সরাতে সরাতে বলে উঠলেন, তুমি দিনে দিনে এমন রুক্ষ হয়ে যাচ্ছ কিভাবে রেহানের বাবা? রেহান নাম শুনে বুকের ভেতরে ধক করে উঠল রেজওয়ান চৌধুরীর। রক্তজমা চোখ দুটো জ্বলে ছলছল করে উঠল। কুচকে যাওয়া বৃদ্ধ চোখের সামনে ভেসে উঠল 28 বছর বয়সী ধবধবে ফর্সা, লম্বা চওড়া সুদর্শন হাসি মাখানো ছেলের চেহারাখানা। ছেলেকে সমস্ত স্বাধীনতা দিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলেন তিনি। রেজওয়ান চৌধুরী চেয়েছিলেন ছেলে পুলিশের বড় অফিসার হবে, কিন্তু রেহানের এক জেদ সে ডক্টর হবে। ছেলের জেদ মেনে নিয়ে ছেলেকে বাইরে পাঠিয়ে দিলেন। বিদেশে ভালো মেডিকেল কলেজে চান্স পেয়ে রেহান বড় ডক্টর ঠিকই হলো, কিন্তু দেশে আর ফিরে এলো না। লাশটার হদিস পর্যন্ত পাওয়া গেল না আজ পর্যন্ত। কোথা থেকে কখন কি হয়ে গেল বৃদ্ধ বাবা মা কিছুই আন্দাজ করতে পারলেন না। রেজওয়ান চৌধুরী আজও ভেবে পান না তার সহজ সরল হাসিখুশি ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার কি কারণ। ঝকঝকে সাদা টাইলসে মোড়ানো বিশাল ওয়াশরুমের বেসিনের বেদিতে দুই হাতে ভর দিয়ে কিঞ্চিত ঝুঁকে দাঁড়িয়ে আছে যুবরাজ। বুকের বাম পাশের উপরের দিকে গভীর এক ক্ষত থেকে চুইয়ে চুইয়ে ঘন টকটকে লাল তরল পদার্থ গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে যুবরাজের সারা শরীর। এতে যুবরাজের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে তার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার জ্বলন্ত চোখ জোড়ার কোনো আয়নার থেকে কম নয়। নিজেকে নিজের কাছেই পশুতুল্য লাগছে। এমনটাই কি হবার কথা ছিল? যেই হাতে মানুষের জীবন রক্ষা করত, আজ সেই হাতেই মানুষের মৃত্যু। আর ভাবতে পারে না যুবরাজ। রাগে তার চোয়াল শক্ত হয়ে শরীরের পেশিগুলো ফুলে উঠেছে। গলার আর কপালে শিরাগুলো ছিঁড়ে যাবার উপক্রম। রাগে নিজের কন্ট্রোল হারিয়ে থরথর করে কাঁপছে যুবরাজ। নিঃশ্বাসের ফসফস শব্দ ব্ল্যাক মাঙ্গা বিষাক্ত সাপকেও হার মানাচ্ছে। মুহূর্তেই যুবরাজ সজোরে এক ঘুষি বসিয়ে দিল চকচকে সুন্দর দামি বেসিনের আয়নায়। ওই ঠুনকো জড়বস্তু কি আর পাথররূপী মানুষের শক্তি সামলাতে পারবে? নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে ঝনঝন শব্দ তুলে মেঝেতে পড়ে গেল শখের বহু দামি আয়না। পড়ে যাবার আগে অবশ্যই এই আয়না যুবরাজের থাবার ন্যায় হাতকে রক্তাক্ত করতে ভুলল না। বাইরে ল্যাপটপে নিজের প্রয়োজনীয় কাজ সারছিল রায়া। হঠাৎ ওয়াশরুমের ভেতর এমন শব্দে ঘাবড়ে গিয়ে কোলের ল্যাপটপ সোফায় ফেলে দৌড়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না এখন। রায়াফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে দরজায় সামান্য নক করে বলে উঠল, কাম ডাউন ইউভি। ভেতর থেকে কোনো উত্তর এলো না। রায়াফ তার কথা শেষ করে ধীর পায়ে ড্রয়িং রুমে চলে এলো। ল্যাপটপের কাজে আর তার মন বসলো না। ডিভানে গায়ে দিয়ে মাথার পেছনে দুই হাত রেখে চোখ বন্ধ করতেই দৃষ্টিপটে ভেসে উঠল বছর 2 আগের হাস্যোজ্জ্বল স্মৃতি। যুবরাজ তখন নিউ ইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বেস্ট কার্ডিওলজিস্ট। নিউ ইয়র্ক শহরের নামিদামি মানুষের একমাত্র আস্থা ছিল ডক্টর ইউবরাজ। যে কোনো হার্ট রিলেটেড সার্জারি যুবরাজের কাছে ছিল ডাল ভাত। যেখানে প্রবীণ ডক্টররাও জটিল হার্ট অপারেশন করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগত, সেখানে যুবরাজ কোনো চিন্তা ভাবনা না করে সার্জারি সাইন করে ফেলত। যুবরাজের জীবনে হার বা ভয় নামক কিছুই ছিল না, ছিল না কোনো পিছুটান। যখন যুবরাজ তার সাফল্যের সোপনে তরতর করে উঠে অগ্রসর হচ্ছে, সেই সময় হঠাৎই মেগান গ্যাব্রিয়েলো নামক এক সুন্দরী বিদেশি তরুণীর আবির্ভাব হয় যুবরাজের জীবনে। মেয়েটি তার বাবাকে নিয়ে এসেছিল যুবরাজের কাছে। প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধ অতীব সুন্দরী মেগান যুবরাজের হাত খামচে ধরে নীল নীল চোখে কেঁদে কেটে বলেছিল, Please, doctor, save my father. I have no one else in this world except my father. মেয়েটিকে আশ্বস্ত করে অপারেশনের প্রস্তুতি নিল যুবরাজ। কিন্তু যুবরাজ কি জানতো এই অপারেশনই তার ক্যারিয়ার ধ্বংস করে তাকে খুনিতে রূপান্তর করবে? শুধু কি যুবরাজের জীবন ধ্বংস হয়েছে? কি দোষ ছিল সদ্য হাস্যোজ্জ্বল দুষ্টুমিতে মেতে থাকা ব্রিলিয়ান্ট ডক্টর রেহান চৌধুরীর? কি ভাবছি সেখানে শুয়ে শুয়ে?
যুবরাজের গম্ভীর কণ্ঠে চোখ মেলে তাকালো রায়াফ। উদম গায়ে শুধু একটা হাফ প্যান্ট পরে যুবরাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে রায়াফের দিকে। লম্বা সময় ধরে শাওয়ার নেবার কারণে বুকের ক্ষতটা ফ্যাকাশে দেখাচ্ছে। হাতের মুষ্টিটাও সাদা সাদা বর্ণ ধারণ করেছে। যুবরাজ সোফায় ধপ করে বসে সেন্টার টেবিলের নিচ থেকে মেডিকেট বক্স বের করে তুলোয় কিছুটা ডেটল লাগিয়ে নিল। পুরনো বিভৎস স্মৃতি যত তাড়াতাড়ি ভুলবি ততই নিজের জন্য মঙ্গল। আই হোপ ইউ গট আন্ডারস্ট্যান্ড। কথাটা বলেই যুবরাজ নিজের ক্ষততে ডেটল চেপে ধরে নির্বিকার রইল। রায়াব জানে এসব ব্যথা যুবরাজের নিত্যদিনের সঙ্গী। যুবরাজ কেমন নির্বিকার দেখে প্রথম প্রথম খুব মাথা ঘামাতো রায়াব, কিন্তু ধীরে ধীরে সেও এসবে অভ্যস্ত হয়ে উঠেছে। শেরহাম তোকে পাগল কোকের মতো করছে। পরশু রাতে তুহিনকে খুব মেরেছে। ধীরে ধীরে কথাটা বলে পুনরায় ল্যাপটপ ওপেন করলো রায়াব। ভনিতা না করে যেটা বলতে চাস সেটাই বল। নাটক একদম পছন্দ করি না। কাট কাট গলায় কথাখানা বলে বুকে ব্যান্ডেজ লাগাতে উদ্যত হলো যুবরাজ। রায়াব তার ল্যাপটপের কিবোর্ডে খটখট করতে করতে বলল, আর কতদিন এভাবে পাল্টা হামলা হবে? তুই কি এবারও ওকে ভয় পাচ্ছিস? আমি থাকতে তোর ভয় কিসের? ভয় আমার জন্য পাচ্ছি না। এবার সে আধখাট বেঁধে এসছে। আসুক, জমের দুয়ার থেকে যেহেতু ফিরে এসেছিস তাহলে এবার আর মরবি না। যুবরাজের এমন হেয়ালি কথায় ঠোঁট কামড়ে কপাল কুঁচকাল রায়াব। যেই হাতে একসময় শোভা পেত স্কালপেল, সিজার্স, ফরসেপ, সেই হাতে ল্যাপটপ জিনিসটা যেন বড়ই বেমানান। শহরের পরিত্যক্ত এক ভাঙ্গার থেকে আজ দুপুর আনুমানিক 2:15 দিকে মেট্রোপলিটন পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ পেয়েছে। লাশটির শরীর দেখে আসল নাম ঠিকানা কিছুই শনাক্ত করা যাচ্ছে না। অজ্ঞাত ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার খুব লেগে এসে। না আছে চোখ, না আছে শরীরের কোনো অর্গান। এরকম বিভৎস লাশ কেউ কোনোদিন দেখেনি। পুলিশের ধারণা কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কাউকে হত্যা করা সম্ভব নয়। যদি কেউ করে থাকে তবে সে সাইকো কিলার। টিভির পর্দায় খবরটা দেখে বিরক্তিতে চসূচক শব্দ করে রিমোট দিয়ে টিভি বন্ধ করে রিমোটটা দূরে ছুঁড়ে মেরে কপাল চেপে চোখ বন্ধ করে ফেললো রাজ্য। প্রতিদিন কেউ না কেউ খুবই বিভৎসভাবে মারা যাচ্ছে। এজন্য পুরো ডিপার্টমেন্ট অনেক চাপে আছে। দম ফেলার ফুরসতটুকু হচ্ছে না, এর মধ্যে আবার নতুন খুন। কিলার এতটাই চালাক, কোনো ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রাখছে না। গত 1 বছর এ পর্যন্ত 37 জন মানুষের খুন হয়েছে, একটারও কোনো প্রুফ রাখেনি কিলার। নানান ব্যস্ত চিন্তার মাঝে হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙল রাজ্যের। বার দুয়েক কলিং বেল বাজার পর আশেপাশে মিসেস তনুজাকে না দেখতে পেয়ে নিজেই দরজা খুলতে চলে গেল। এ কি আপনি এই অসময়ে? দরজা খুলতেই শেহরামকে দেখে বেশ অবাক হলো রাজ্য। বাড়ি পর্যন্ত এসে দেখা করার মতো কোনো সম্পর্ক এখনো তৈরি হয়নি তাদের মধ্যে। তাহলে এই লোক দুইবার বাড়িতে এসে কি জাহির করতে চাচ্ছে? আমাকে দেখে অখুশি হলেন মনে হচ্ছে। প্রশ্নটা করে স্মিত হেসে রাজ্যের পানে গভীর দৃষ্টি ফেলল শেহরাম। না না, অখুশি হব কেন? আসুন, ভেতরে আসুন। শেহরামকে ভিতরে আসতে বলে আগে আগে চলে গেল রাজ্য। এই মুহূর্তে শেহরামকে নিয়ে তার ভাবার সময় কই। এই কেস সলভ করতে গিয়ে নিজের জীবনের মোড় কোন দিকে যাবে সেটাই ভেবে কুল কিনারা পাচ্ছে না রাজ্য। ড্রয়িং রুমে ছেলে মানুষের কণ্ঠস্বর শুনে সিঁড়ি বেয়ে ধীর পদে নেমে এলেন রেজওয়ান চৌধুরী। গত রাত থেকে তার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। ইদানিং হুটহাট শরীর খারাপের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। রেজওয়ান চৌধুরীকে দেখে সিঁড়ির কাছে এগিয়ে এলো শেহরাম। সম্মান প্রদর্শন শেষে কিছুক্ষণ মৌন থেকে পরিষ্কার কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, রাজ্যকে বিয়ের ব্যাপারে বাবা আপনার সাথে কথা বলতে চেয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম নেই। আকস্মিক বিয়ের কথা শুনে কিছুটা চিন্তিত হলেন রেজওয়ান চৌধুরী। সেই সাথে অবাক নয়নে শেহরামের পানে তাকিয়ে রইল রাজ্য। শেহরাম উত্তরের আশায় রেজওয়ান চৌধুরীর পানে দৃষ্টি নিবদ্ধ রাখলো। কিছুক্ষণ থমকে শেহরামের পানে তাকিয়ে নিচু কণ্ঠে রেজওয়ান চৌধুরী বলে উঠল, তোমার বাবার সাথে আমি কথা বলবো, তার আগে আমার মেয়ের সাথে আমার কিছু কথা আছে। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বাবা, আসছি। কথাটা বলে রাজ্য গটগট করে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের রুমে চলে গেল। রাজ্যের মুখে নিজের রিজেক্ট হবার ব্যাপারটা শেহরামের ইগোতে খুব বড় একটা ধাক্কা দিল। অদ্ভুত কিলবিলিয়ে ওঠা রাগে চোয়াল শক্ত হয়ে কপালে শিরা ফুলিয়ে উঠল শেহরামের। হাত মুষ্টিবদ্ধ করতেই পেশি ফুলে পোশাকের অভ্যন্তরের ভয়ঙ্কর ক্ষতের ব্যান্ডেজ ফেটে গলগল করে বেরিয়ে এলো তরতাজা রক্ত। ফরেন্সিক ডিপার্টমেন্ট জুড়ে সকলের মধ্যে বিশাল অস্থিরতা পরিলক্ষিত। পোস্টমর্টম করেও মোকাদ্দেসের খুনিকে
তো শনাক্ত করা যায়নি। এদিকে মোকাদ্দেসের চোখ দুটো তুলে নেওয়া হয়েছে, সাথে কিডনি হৃৎপিণ্ডগুলো উধাও। শুধু তাই নয়, খুব সুনিপুণভাবে এর দাঁতের কপাট উপড়ে ফেলা হয়েছে, টেনে তোলা হয়েছে কাঁচা কাঁচা আঙ্গুলির নখগুলো, জিভটাও টেনে ধরে মুড়িয়ে কেটে দেওয়া হয়েছে। এরকম রক্ত হিম করা খুন না কেউ দেখেছে না শুনেছে। হাতে একটা পেপার ওয়েট নিয়ে বেনজির আশফি সেটিকে ঘোরাচ্ছেন আর একমনে চিন্তা করে যাচ্ছেন। এরকম একজন মধ্যবয়স্ক লোকের সাথে কার এমন জঘন্য শত্রুতা? সেই শত্রুতার এমন নিষ্ঠুর মৃত্যু। যুবরাজের বিশাল বড় অ্যাপার্টমেন্টের থমথমে বেডরুমে সামিনার কোলে মাথা রেখে ফ্লোরে বসে আছে যুবরাজ। না সামিনা তার মাথায় ভালোবাসার হাত বুলাচ্ছেন, না কোনো মমতার বাণী শোনাচ্ছেন। কিয়ৎক্ষণ এভাবে কেটে যাবার পরে সামিনা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সকল নিস্তব্ধতা ভেঙে শক্ত কণ্ঠে শুধালেন, আজ পর্যন্ত তোর কোনো কিছুতে আমি বাধা প্রদান করিনি, না তোকে কোনো বিষয়ে প্রশ্ন করেছি, না জবাব চেয়েছি। তবে আজ তোকে একটা প্রশ্ন করার জন্য মন বারবার আগ্রাসী হয়ে উঠছে। কি এমন প্রশ্ন মা, যেটা করতে তোমাকে এতবার ভাবতে হচ্ছে? কিঞ্চিত মাথা তুলে অসহায় ভঙ্গিতে সামিনাকে প্রশ্ন করে আবার সামিনার হাঁটু জড়িয়ে শুয়ে পড়ল যুবরাজ। সামিনা কিছুক্ষণ মৌন থেকে নিজের সরু হাতটা যুবরাজের মাথায় পরম মমতায় রাখলেন। এরপর ধীরে ধীরে ঘন চুলগুলোতে বিলি কাটতে কাটতে বলে উঠলেন, হঠাৎ নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে এলি কেন? আর এখানে কোনো হসপিটালে জয়েন করলি নাই কেন? কি জন্য? আর মানুষ খুন এই হাতে খড়ি কবে থেকে হলো তোর? সামিনার এসব কৌতূহলী প্রশ্ন শুনে পুরনো দিনের হৃদয় বিদারক স্মৃতিগুচ্ছ চোখের সামনে ভেসে উঠতেই যুবরাজের বাদামি চোখ দুটো থেকে খসে পড়ল মুক্তদানার মতো চকচকে দুফোঁটা নোনতা জল। সেই জল তৎক্ষণাৎ মুছে সামিনার দুই পা জড়িয়ে মুখ লুকালো যুবরাজ। সামিনা বুঝতে পারলেন যুবরাজ কাঁদছে। যুবরাজের কান্নায় বুক ভেঙে এলো সামিনার। তবুও সামিনা কঠোর রইলেন। ছেলেটি তার দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে। এই অমানুষ হবার পিছনের গল্প তাকে জানতেই হবে। হোক কষ্ট, তবুও তিনি আজ গলবেন না। কবে থেকে আমাকে এভাবে মনের বাইরে দূরে করে দিলি বাবা? আমি তো তোর মা ছিলাম না, আমি ছিলাম তোর বন্ধু। তবে আজ কেন সেই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েছিস? আহত স্বরে কথাগুলো বলে নিজের চোখের জল হাতের আঙ্গুলির সাহায্যে মুছে যুবরাজের দুই চিবুক ধরে মুখ উঁচু করে ধরলেন সামিনা। বাদামি গভীর চোখ দুটিতে আজ কোনো হিংস্রতা নেই। মায়াভরা নেত্রযুগল বিষাদে বিদীর্ণ। কান্না চেপে রাখার কারণে তার রক্তবর্ণ ধারণ করেছে। ছলছল চোখ দুটো দেখে মনে হচ্ছে উপচে পড়া জলগুলো এখনই বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। ছেলের এহেন বিধ্বস্ত অবস্থা দেখে কলিজা মুষড়ে উঠল সামিনার। তবে আমি কি যোগ্য মা হতে পারিনি? ছেলের মনের খবর রাখতেই পারিনি আমি এতটাই অযোগ্য, ব্যর্থ মা কবে হয়েছি? অপরাধীর ন্যায় যুবরাজের দিকে দৃষ্টি পাতলেন সামিনা। ছেলের মায়াবী মুখের দিকে তাকিয়ে অনুসন্ধানের চেষ্টা চালালেন। আমার জীবনের সবকিছু ধ্বংস হয়ে গেছে মাম্মা। আমি কলঙ্কিত হয়ে গিয়েছি। আমার দুই হাত মানুষের রক্তে রঞ্জিত হয়ে থাকে সব সময়। আমার যে পৃথিবীতে বেঁচে থাকার সকল অবলম্বন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে মাম্মা। কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো। আরো অনেক কিছুই বলতে চাইলো সে, কিন্তু কণ্ঠ রোধ হয়ে ব্যথায় বিষিয়ে উঠল। ঠোঁট চেপে নিজের কান্না গিলে ফেলার বৃথা চেষ্টা চালালো যুবরাজ। যেই কান্নাটা দীর্ঘ সময় ধরে দমিয়ে রাখার কঠিন চেষ্টা চালাচ্ছিল, সেটা আর আটকে রাখতে পারল না যুবরাজ। সামিনাকে জাপটে ধরে অবুঝ ছোট শিশুর ন্যায় ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল। শেরহাম আমার জীবনের সবচেয়ে বিশ্রী কালো অধ্যায় মাম্মা। ও আমার সব শেষ করে দিয়েছে। শেহরামের নাম শুনে কেঁপে উঠলেন সামিনা। তবে কি সেই জয়ই হলো? তার উদ্দেশ্য ছিল কেবল যুবরাজকে শেষ করে দেওয়া। যুবরাজের কান্নার সাথে পাল্লা দিয়ে ভারী হলো প্রকৃতি। কিছুক্ষণ আগের গুমট শান্ত পরিবেশ মুহূর্তে ঘন বর্ষায় রূপ নিল। নীরবে টুপটুপ করে অশ্রু বিসর্জন দিলেন সামিনা। যুবরাজের পিঠে মাথায় সমানে হাত বুলিয়ে যাচ্ছেন সামিনা। আজ এই যুবরাজকে তার মোটেও 29 বছরের কোনো যুবক বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে 5 বছর বয়সে সেই ছোট্ট যুবরাজ যে তার মাকে হারিয়ে অসহায় হয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছে। মাম্মাকে সব খুলে বল বাবা। মাম্মা প্রমিস করছি সব মুশকিল আসান করে দেব। এবার যেন একটু ভরসা পেল যুবরাজ। সামিনার করে মাথা রেখে চোখ বন্ধ করে পুরনো স্মৃতি চারণে ফিরে গেল। শেহরাম ছিল যুবরাজের বড় মামার ছেলে, গুনে গুনে 2 বছরের ছোট। বড় শেহরাম আর যুবরাজ
শেহরামের জন্ম বেড়ে ওঠা নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে। যুবরাজের মা মারা যাবার পর সাদাফ শাহির প্রথমে নবনীতার বড় ভাইকে অনেক অনুনয় করেছিলেন যাতে শেহরামের সাথে যুবরাজের দেখভালের দায়িত্ব যুবরাজের মামি মানে শেহরামের মা শর্মিলা নেয়, কিন্তু শর্মিলা এক বাক্যে নিষেধ করে বলে দিয়েছেন, নিজের ছেলের সাথে আরেকজনের ছেলের আদরের ভাগ আমি করতে যাব কোন দুঃখে? অন্য আরেকজনের ছেলেকে কোলে পিঠে করে মানুষ করার অত শখ নেই আমার বাপু। সেদিন যুবরাজের মামা সুভান শেখ ছিলেন অসহায়, একমাত্র আদরের ছোট ভাগ্নের জন্য সেদিন তিনি কিছুই করতে পারেননি। খুব ছোট মুখে তিনি সাদাফ শাহিরকে নিজের অপারগতা জানিয়েছিলেন। এরপর সাদাফ শাহির সামিনার দ্বারস্থ হয়েছিলেন ভিখারির ন্যায়। যুবরাজ যখন সামিনার কাছে লস অ্যাঞ্জেলেসে বড় হতে লাগলো তখন প্রায়ই সুভান শেখ যুবরাজের খোঁজ খবর নিতে আসতেন এখানে। যুবরাজের বয়স যখন 6, শেহরামের তখন 8 বছর বয়সের বালক। হঠাৎ একদিন সুভান শেখের সাথে সামিনার বাসায় বেড়াতে আসে শেহরাম। শেহরামকে দেখে সামিনার কেমন যেন অদ্ভুত এক অনুভূতি ঠেকে। একজন 8 বছরের বাচ্চার প্রতি নিজের এমন অদ্ভুত মনোভাবের কারণে নিজেকে নিজেই ধিক্কার দিয়েছিলেন সামিনা। সামিনার বাসাটা ছিল শহর থেকে একটু দূরে। চারিপাশে বড় বড় পাইন আর বার্চ গাছে বেষ্টিত ছিল সামিনার বাংলোতুল্য বাড়িটি। বাড়িটার অদূরে একটা ছোট ঝিরির মতো ছিল। শীতকালে সেই ঝিরির পানিগুলো জমে উপরে একটা শক্ত বরফের স্তর পড়ে যেত। আশেপাশে এলাকায় সকল মানুষ শখের বসে সেই বরফের স্তরগুলোকে কেটে ছোট ছোট কূপের ন্যায় বানিয়ে বড়শি ফেলে মাছ ধরত। খেলার ছলে শেহরাম যুবরাজকে কখন ওই কূপের কাছে নিয়ে যায় সামিনা সেটা টেরই পায়নি। কাজকর্ম শেষ হতে যুবরাজের চিন্তা এসে হানা দেয় সামিনার মস্তিষ্কে। সুভান শেখকে আদনান সাইলের সাথে বসিয়ে কাউকে কিছু না বুঝতে দিয়ে নিজে নিজে সারা বাড়ি, গার্ডেন, সুইমিং পুল সব জায়গায় খুঁজে বেড়ান, কিন্তু দীর্ঘ সময় ধরে খুঁজেও সামিনা যুবরাজের দেখা পাচ্ছিল না। তখন সামিনা কান্নাকাটি শুরু করে দেয়। সামিনার কান্নায় দৌড়ে আসেন সুভান শেখ আর আদনান। দুজনাই উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে, কি ব্যাপার শামিমা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমার যুবরাজকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাকে না বলে তো কোথাও এভাবে যায় না। সুভান শেখ নিজের ছেলেকে না দেখে নিশ্চিত রূপে বলে ওঠেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।